নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর ম্যাথের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একেরটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে এবি সরলরেখার ওপর ওপি দণ্ডায়মান হলে কোন এওপি ও কোন বিওপি এর সমষ্টি হবে। অপশান এতে বলেছে 90 ডিগ্রি, অপশান বিতে বলেছে 180 ডিগ্রি, অপশান সিতে বলেছে 270 ডিগ্রি, অপশান ডিতে বলেছে 60 ডিগ্রি। চলো দেখি একেরটা কিভাবে হবে। এবি একটা সরলরেখা, এর ওপরে হচ্ছে ওপি দণ্ডায়মান, এবারে হচ্ছে এওপি আর বিওপি এই দুটো কোণের সমষ্টি বলেছে। ঠিক আছে, এইটা 90 ডিগ্রি হয় আর এটা হয় 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? কোণ এওপি প্লাস কোণ বিওপি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। তো সঠিক অপশান হবে হচ্ছে বি এরটা। এবারে দুয়েরটা বলেছে 100x এর 10% এর মান, এতে বলেছে x, বিতে বলেছে 10x, সিতে বলেছে 100x, ডিতে বলেছে 1000x। তাহলে চলো দেখি অঙ্কটা কিভাবে হবে। একের দুয়েরটা 100x এর 10% বের করতে বলেছে, তার মানে 100x ইন্টু 10/100। ঠিক আছে, 0 0 0 0 কাটলাম, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে 10x। তার মানে হচ্ছে তোমাদের বি এর অপশানটা হচ্ছে সঠিক। এবারে একের তিনেরটা বলেছে 35 কিগ্রা বালি ও সিমেন্ট মিশ্রিত মশলায় বালি ইস্টু সিমেন্ট বলে দিয়েছে 6:1 হলে ওই মিশ্রণে সিমেন্ট কত আছে বের করতে হবে। এতে বলেছে 5 কিগ্রা, বিতে বলেছে 6 কিগ্রা, সিতে বলেছে 7 কিগ্রা, ডিতে বলেছে 30 কিগ্রা। তাহলে দেখো আমরা প্রশ্নানুসারে জানি যে 35 কিগ্রায় বালি সিমেন্টের পরিমাণ বের করতে হবে, যেখানে বালি ইস্টু সিমেন্ট আমাদের বলে দিয়েছে 6:1, তার মানে হচ্ছে বালির পরিমাণ 6 ভাগ আর সিমেন্টের পরিমাণ হচ্ছে 1 ভাগ, আর টোটালটা কত? টোটাল হচ্ছে 7 ভাগ। 7 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে বালি আর 1 ভাগ হচ্ছে সিমেন্ট। থেকে সিমেন্ট কত আছে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এটা লিখব 1/6 + 1, তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে 35 × 1/7, তার মানে হচ্ছে 5 কিগ্রা। ঠিক আছে, মানে তোমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে এরটা। এবার একের চারটা কি বলেছে দেখো, a³ + b³ = বড় a ইন্টু a² - ab + b² হলে a এর মান কত হবে সেটা বের করতে হবে। অপশান কি বলেছে? এতে বলেছে a + b এর হোল কিউব, বিতে বলেছে a + b, সিতে বলেছে a - b, ডিতে বলেছে a² - b²। তাহলে অঙ্কটা আমি প্রথমে লিখে নেব। এবার এখান থেকে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে সূত্র ফেলব, a³ - a³ + b³ এর a + b ইন্টু a² - ab + b²। ঠিক আছে, আর এদিকে হচ্ছে a ইন্টু a² - ab + b²। এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে a = a + b। মানে হচ্ছে তোমাদের অপশান বি হচ্ছে কারেক্ট অপশান। পরে পাঁচেরটা বলেছে 9a² - 16b² এর একটা উৎপাদক বলে দিয়েছে 3a + 4b, তাহলে অপর উৎপাদকটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এতে বলেছে 3a - 4b, বিতে বলেছে 3a, সিতে বলেছে 3b, ডিতে বলেছে a - b। আমাদের যে সংখ্যাটা বলেছে তার একটা উৎপাদক দিয়ে যদি আমরা ভাগ করে দিই সেই সংখ্যাটাকে, তাহলে আর একটা উৎপাদক পেয়ে যাব, সেই জন্য এটা লিখেছি, হচ্ছে 16b²। ঠিক আছে, এবার হচ্ছে এটা ফর্মুলা পড়ে কিসের, 3a² - 4b এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, মানে a² - b², আর নিচে যেমন ছিল তেমন আমি রেখে দেব। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 3a + 4b আর হচ্ছে 3a - 4b, আর তলায় থাকছে হচ্ছে 3a + 4b। তাহলে এই 3a + 4b 3a + 4b কেটে গেল। তাহলে আমার যে আরেকটা উৎপাদক সেটা হচ্ছে এইটা 3a - 4b।
সঠিক অপশানটা হচ্ছে এর অপশানটা, ঠিক আছে। দেখো 1-এর 6-এরটা কি বলেছে, এ স্কোয়ার মাইনাস 2a ও এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 এর গসাগু কত হবে? এতে বলেছে এ, বিতে বলেছে a প্লাস 2, সিতে বলেছে a মাইনাস 2, ডিতে বলেছে 1। এই দুটো প্রশ্নে দেওয়া ছিল সেটা লিখে নিলাম। এবার দেখো এখান থেকে এ কমন যায়, এ কমন নিয়ে তারপর যেটা পড়ে থাকছে সেটা লিখছি। আর এটা হচ্ছে ফর্মুলায় পড়বে, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে সেখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে এ প্লাস 2 এর হোল স্কোয়ার, সরি সেখান থেকে লিখতে পাচ্ছি হচ্ছে এ মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এটা থেকে কি লিখতে পাচ্ছি, এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 2। তাহলে আমার নির্ণয় গসাগু মানে কি, আমার যেটা দুটো পক্ষেই থাকবে সেটাই হবে আমার নির্ণয় গসাগু। দেখো এ মাইনাস 2 এখানেও আছে, এ মাইনাস 2 এখানেও আছে, তাহলে এর নির্ণয় গসাগু হবে হচ্ছে এ মাইনাস 2, ঠিক আছে। তাহলে তোমাদের সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে সি এরটা। দেখো 2-এরটা কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমি অঙ্কটা লিখে নিলাম। তাহলে হচ্ছে এক্সের সঙ্গে এ এর গুণ করবো আর এক্সের সঙ্গে বি এর গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। এবার হচ্ছে এখান থেকে দেখো এক্স কমন যাবে, এক্স কমন নিয়ে আবার বাকি যেটা পড়ে আছে সেটা লিখলাম এক্স প্লাস এ, প্লাস এখান থেকে দেখো বি কমন যাবে, বি কমন নিয়ে বাকি যেটা পড়ে আছে সেটা লিখলাম এক্স প্লাস এ। তাহলে এবার এখান থেকে ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এ হয়ে গেল আমার অ্যান্সার। 2-এর অথবাই বলেছে পি স্কোয়ার প্লাস 3p মাইনাস 18। তাহলে অঙ্কটা প্রথমে লিখে নিলাম। এবার হচ্ছে আমি 18কে উৎপাদকে ভাঙবো। তাহলে 18কে উৎপাদকে ভাঙলে কিভাবে আমি 3 পাবো, 6 মাইনাস 3 করলে আমি 3 পেয়ে যাব। তাহলে সেই জন্য পি স্কোয়ার প্লাস 6 মাইনাস 3 ইন্টু পি মাইনাস 18 লিখলাম। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে পি স্কোয়ার প্লাস 6p মাইনাস 3p মাইনাস 18। এবার দেখো এখান থেকে পি কমন যায়, পি কমন নিয়ে বাকি যেটা পড়ে আছে সেটা লিখলাম পি প্লাস 6। আর এখান থেকে হচ্ছে মাইনাস 3 কমন যায়, মাইনাস 3 কমন নিলাম। তাহলে এটা হচ্ছে পি প্লাস হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাস 6। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে আমার এইটা পি প্লাস 6 ইন্টু পি মাইনাস 3। এবারে হচ্ছে 3-এ বলেছে বীজগাণিতিক রাশিমালার সরল করো। 12 a স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু বি সি কিউব ডিভাইডেড বাই 9 a এক্স কিউব ইন্টু বি টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 4 ac ইন্টু 3x কিউব ডিভাইডেড বাই বি কিউব ওয়াই কিউব। অঙ্কটা পুরোটা লিখলাম। এবার দেখো এখানে সব কাটাকাটি চলে যাবে, তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা হবে হচ্ছে 1। পরে 3-এর অথবাতে বলেছে ওই একই বীজগাণিতিক রাশিমালায় সরল করো। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অঙ্কটা লিখলাম। এবার দেখো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এটা হচ্ছে পি আর বিটা হচ্ছে কিউ। তাহলে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই নিচে যেটা ছিল সেটা লিখলাম ডিভাইডেড বাই পি প্লাস কিউ ডিভাইডেড বাই এটা হচ্ছে আবার ফর্মুলা পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখবো, যেখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এবারে দেখো এইটা যেমন ছিল তেমন লিখলাম। এবার যখন ভাগটাকে আমি গুণাকারে লিখবো তখন নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে চলে আসবে, সেইটা করেছি, মানে এটা হচ্ছে ঘুরে যাবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কাটাকাটি হবে, আর হচ্ছে এখানে পি প্লাস কিউ কাটাকাটি হবে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এইটা পি মাইনাস কিউ ইন্টু এক্স প্লাস ওয়াই। দেখো 4-এরটা কি বলেছে, গসাগু নির্ণয় করো এক্স কিউব মাইনাস 8 কমা এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10 ও এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। প্রথমটা লিখলাম। তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স কিউব মাইনাস 2 এর কিউব, মানে এ কিউব মাইনাস বি কিউব ফরমেশনে আনলাম। এবার এটা হচ্ছে সূত্র পড়বে, যেখানে এটা হচ্ছে এক্স আর বিটা হচ্ছে 2, এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি, এ বি মানে হচ্ছে তোমার এক্স ইন্টু 2 মানে হচ্ছে 2x, আর হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে। এটা একটা হয়ে গেল।
যেটা ছিল সেটা লিখলাম, এবার হচ্ছে 10 ভাঙবো, তাহলে 10 থেকে কিভাবে 10কে ভাঙলে কিভাবে আমি 3 পাবো, 5 মাইনাস 2 যদি করি তাহলে আমি 3 পাবো, তাহলে সেই অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10 করলাম, তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x, তারপরে হচ্ছে মাইনাস 2x মাইনাস 10। এবার এখান থেকে দেখো এক্স কমন যাবে, তাহলে এক্স কমন নিয়ে বাকি যেটা পড়ে থাকছে সেটা লিখছি এক্স প্লাস 5। এখান থেকে দেখো মাইনাস 2 কমন যাবে, তাহলে মাইনাস 2 কমন নিয়ে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এক্স প্লাস 5। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। এবার পরে যেটা ছিল সেটা লিখলাম, এবার দেখো এখান থেকে এক্স কমন যাবে, এক্স কমন নিয়ে বাকি যেটা পড়ে আছে সেটা লিখছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এবার হচ্ছে এটার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, তার জন্য হচ্ছে 8কে ভাঙবো, তাহলে 8কে ভাঙলে কি থেকে আমি 2 পাবো, 4 মাইনাস 2 করলে হচ্ছে আমি 2 পাবো, তাহলে সেই অনুযায়ী হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 8 করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স, এখান থেকে হচ্ছে এক্স কমন যাবে, সেজন্য এক্স কমন নিয়ে লিখলাম হচ্ছে এক্স প্লাস 4। এখান থেকে মাইনাস 2 কমন যাবে, তাহলে মাইনাস 2 কমন নিয়ে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এক্স প্লাস 4। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2। এবার হচ্ছে নির্ণয় গসাগু, মানে তিনটের ভিতরেই এটা থাকবে সেইটা হচ্ছে আমার নির্ণয় গসাগু। তো দেখো এখানে প্রথমটাতে এক্স মাইনাস 2, তারপরে হচ্ছে দ্বিতীয়টাতেও এক্স মাইনাস 2, আর তৃতীয়টাতেও হচ্ছে এক্স মাইনাস 2 আছে, তাহলে আমার নির্ণয় গসাগু হবে হচ্ছে এক্স মাইনাস 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরে 4-এর অথবাই বলেছে একই গসাগু নির্ণয় করো, এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এ কিউব মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। তাহলে প্রথমটা লিখলাম, সেখান থেকে পাচ্ছি হচ্ছে এটা মানে সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, 1 স্কোয়ার মানে 1, সেই জন্য আর লেখা হয়নি। তাহলে এটা থেকে একবার লিখতে পারি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে 1, তাহলে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। এটা হচ্ছে কিউবের ফর্মুলা পড়বে এ কিউব মাইনাস বি কিউব, যেখানে এটা হচ্ছে এ আর বিটা হচ্ছে 1, তাহলে হচ্ছে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। তারপর একটা লিখলাম এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব, তাহলে 2 থেকে কিভাবে হচ্ছে আমি 1 পাবো, 2 মাইনাস 1 করলে 1 পাবো, এটা কিছু নেই মানে এখানে হচ্ছে 1 গুণ আছে, তাহলে সেখান থেকে লিখছি এ স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 ইন্টু এ মাইনাস 2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2। এবার দেখো এখান থেকে এ কমন যায়, এ কমন নিলাম, তাহলে যেটা পড়ে থাকছে সেটা লিখছি এ প্লাস 2। এখান থেকে হচ্ছে মাইনাস 1 কমন যায়, তাহলে মাইনাস 1 কমন নিয়ে যেটা পড়ে থাকছে এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এ প্লাস 2। তাহলে এবার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে এটা এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1। এবার হচ্ছে নির্ণয় গসাগু, মানে তিনটের মধ্যে যেটা থাকবে কমন সেইটা হচ্ছে আমার নির্ণয় গসাগু হবে। তো দেখো এখানে এ মাইনাস 1, এখানেও এ মাইনাস 1, আর এখানেও এ মাইনাস 1 আছে, তাহলে আমার নির্ণয় গসাগু হবে হচ্ছে এ মাইনাস 1। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো 5-এরটা কি বলেছে, লসাগু নির্ণয় করো এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি কমা এ সি প্লাস বিসি ও এ স্কোয়ার বি প্লাস 2 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে প্রথমটা লিখলাম, তাহলে দেখো এখান থেকে এ কমন যাবে, এ কমন নিয়ে লিখছি হচ্ছে এ প্লাস বি। তারপরে দ্বিতীয়টা লিখলাম এ সি প্লাস বিসি, এখান থেকে দেখো সি কমন যাবে, সি কমন নিয়ে লিখছি এ প্লাস বি। 3 নম্বরটা লিখলাম এ স্কোয়ার বি প্লাস 2 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এখান থেকে দেখো বি কমন যাবে, বি কমন নিলাম, তারপর যেটা পড়ে থাকছে সেটা লিখছি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এটা দেখো হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার এর ফর্মুলাই হচ্ছে এইটা, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে বি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে সেখান থেকে লিখতে পারি ভেঙে বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এবার হচ্ছে নির্ণয় গসাগু হচ্ছে আগে তিনটেতেই যেটা কমন থাকবে সেটা লিখবো, তারপর যেটা পড়ে থাকবে সেটা লিখবো। দেখো তিনটেতেই হচ্ছে এ প্লাস বি আছে একবার করে, তাহলে হচ্ছে এ প্লাস বি হয়ে গেল। এবার ওইটা বাদে যেটা পড়ে থাকবে সেইটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একবারে খুব সুন্দর করে লিখে দেওয়া, এটা অ্যাকচুয়ালি এরকম হবে এ প্লাস বি আগে, তারপরে দেখো ইন্টু এ ইন্টু সি, আর এখানে যেটা পড়ে আছে ইন্টু বি ইন্টু এ প্লাস বি। তারপরে এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে এরকম আসে এ বি সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আর সেখান থেকে আমি লিখতে পারি হচ্ছে এ বি সি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 5-এর অথবা কি বলেছে, একই লসাগু নির্ণয় করো এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স স্কোয়ার ওয়াই কমা এক্স স্কোয়ার মাইনাস 9 ওয়াই স্কোয়ার।
প্রথমটা লিখলাম, তো দেখো এখান থেকে এক্স স্কোয়ার কমন যাবে, এক্স স্কোয়ার কমন নিলাম, তারপর যেটা পড়ে আছে সেটা লিখলাম 1 মাইনাস 3y। তারপরে হচ্ছে এটা দ্বিতীয়টা লিখে নিলাম, তো দেখো এটা থেকে লিখতে পারি হচ্ছে এক্স এর হোল স্কোয়ার মাইনাস 3y এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে লিখলাম। এবার হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে এক্স প্লাস 3y, আর এ মাইনাস বি মানে হচ্ছে এক্স মাইনাস 3y। এবার হচ্ছে নির্ণয় লসাগু, আগে হচ্ছে যেটা দুটোতেই কমন আছে সেটা লিখব, তারপর যেটা পড়ে থাকবে সেটা আমাদের লিখতে হবে। এটা অ্যাকচুয়ালি এরকম লিখতে হবে। তো দেখো এখানে হচ্ছে কোনোটাই কমন নেই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি পরপর যেরকম আছে এক এক করে বসিয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 3y ইন্টু এক্স মাইনাস 3y ইন্টু এক্স প্লাস 3y, এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে 6 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। এক একটা বলেছে যে পরিমাণ খাদ্যে 24 জন লোকের 20 দিন চলে, সেই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে। একটা ছক করে নিলাম, যেখানে লোক সংখ্যা হচ্ছে জনে আর দিন সংখ্যা হচ্ছে দিন হিসাবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 24, 20, 40 ওয়াট। এখানটা এবার দেখো আমি যদি খাদ্যের পরিমাণ স্থির রেখে লোক সংখ্যা যদি, মানে খাবারটা একই থাকছে, ঠিক আছে, খাবারটা কোনো চেঞ্জ হচ্ছে না। এবারে যদি আমার বেশি লোক থাকে তাহলে হচ্ছে কম দিনে যে খাবারটা আছে মজুদ খাবার সেটা শেষ হয়ে যাবে, আর যদি লোক কম থাকে তাহলে বেশি দিন ধরে আমার মজুদ খাবারে চলবে। সেই জন্য এখানে খাদ্যের পরিমাণ স্থির রেখে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 40:24:20 হোয়াট। তাহলে অতএব নির্ণয় দিন সংখ্যা কত হবে? 24 × 20 ডিভাইডেড বাই 40। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে 12 দিন। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর অঙ্কটা দেখো কি বলেছে, 5 হর্স পাওয়ারের একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টার উপরে তুলতে পারে। 7 হর্স পাওয়ারের একটি পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় নেবে। এই অঙ্কটা দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে তোমাদের, সেখানে যাবে, দেখবে সেকেন্ড সামেটিভের তোমাদের মডেল সেট 6 সমাধান করে দেওয়া আছে। সেখানে দেখবে এই যে 6 দাগের 1 অঙ্কটা আছে, আর এইখানে যে 6 দাগের 2 অঙ্কটা আছে, দুটো অঙ্ক সেম। সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ অঙ্কটা দেখে করে নিও। এবারে 6-2 বলেছে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, ওই বরফ গলে জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে। ধরি জলের আয়তন হচ্ছে 100 একক, তাহলে জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বাড়ে, তাহলে বরফের আয়তন হবে যেটা জলের আয়তন ছিল তার সাথে আরও হচ্ছে যে আয়তন ছিল তার আরও 10% বৃদ্ধি পাবে। তাহলে হচ্ছে 100 × 10/100, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে 110 একক। তাহলে আমি লিখতে পারি যে 110 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তন হচ্ছে 100 একক। তাহলে 1 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তন কত হবে? 100/110 একক। তাহলে 100 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তন কত হবে? 100/110 × 100। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 1000/11 একক। এবার দেখো বরফ গলে যদি জল হলে আয়তন হ্রাস পাবে কত? 100 - 1000/11। তাহলে এখানে হচ্ছে 11 লসাগু হবে, তাহলে 11-এর সঙ্গে 100 গুণ করলে 1100 - 1000/11। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 100/11 ঘন একক। এবার এটাকে ভাগ করলে আসে হচ্ছে 9×1 ঘন একক। তাহলে আমার ফাইনাল অ্যান্সারটা কি? এইটা বরফ জলের আয়তন শতকরা 9×1 হ্রাস পাবে। 6-4 অঙ্কটা দেখো, হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমান যাবে, কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। তাহলে মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত হবে? দেখো মেন লাইনে হচ্ছে সেই যে দূরত্বটা সেটা হচ্ছে 5% বেশি। তাহলে কর্ড লাইনের দূরত্ব যদি 100 কিলোমিটার হয়, তাহলে মেন লাইনের দূরত্ব হবে কত? 5 কিমি আরও বেশি। তার মানে হচ্ছে 100 + 5 কিমি মানে 105 কিমি।
এবার হচ্ছে আমি গণিতের ভাষায় সমস্যাটি বলে এইভাবে লিখে নিলাম, কর্ড লাইনের দূরত্বটা কিলোমিটারে, মেন লাইনের দূরত্বটাও কিলোমিটারে। তাহলে 100 মিটার যদি কর্ড লাইনের দূরত্ব হয় তাহলে মেন লাইনের দূরত্ব হচ্ছে 105 কিলোমিটার। তাহলে 85 কিলোমিটার যদি কর্ড লাইনের দূরত্ব হয় তাহলে মেন লাইনের দূরত্ব কত হবে? এবার দেখো, যদি কর্ড লাইনের দূরত্ব বাড়ে তাহলে হচ্ছে মেন লাইনের দূরত্ব বাড়বে, আবার যদি কর্ড লাইনের দূরত্ব কমে তাহলে মেন লাইনের দূরত্ব কমবে, তাহলে কমলে কমবে বাড়লে বাড়বে, এটা হচ্ছে সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে সুতরাং সেখান থেকে লিখতে পারি 100:85:105 হোয়াট। তাহলে মেন লাইনের নির্ণয় দূরত্ব কত হবে? 85 × 105 / 100। তাহলে সেখান থেকে আসছে হচ্ছে 89.25 কিমি। হয়ে গেল আমার অ্যান্সার। পরে 6-এর 5-এরটা বলেছে অমরবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করলেন। ওই মিশ্রণে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে? তো এটা দেখবে যে এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যাও, দেখবে সেকেন্ড সামেটিভের মডেল সেট 6-এর পুরো সমাধানের ভিডিও করে দেওয়া আছে। সেখানে দেখবে 6-এর 5-এর অঙ্কটার সাথে এই অঙ্কটা সেম, খালি হচ্ছে ব্যক্তির নামটা আলাদা, এখানে অমরবাবু আছে আর সেখানে আছে হচ্ছে বিজনবাবু, বাকি সব কিছু একই। তাহলে সেখানে আমি সুন্দরভাবে বুঝিয়ে করে দিয়েছি, তোমাদেরকে রিকোয়েস্ট করব সেখান থেকে তোমরা একটু প্লিজ অঙ্কটা দেখে বুঝে করে নিও, ঠিক আছে? পরে 6-এর 6-এরটা বলেছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের অনুপাত 1:1 হবে। ওই পাত্রে হচ্ছে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে x শরবতের সিরাপ কত আছে? x × 5 / 5+2, ঠিক আছে? যে অনুপাতটা এখানে বলেছে না 5:2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে সিরাপের অনুপাত হচ্ছে 5, আর হচ্ছে যে সিরাপের অনুপাত থেকে টোটাল অনুপাত আমি ডিভাইড করলেই পেয়ে যাব x এর সাথে গুণ করে। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5x / 7 একক, আর জল কত আছে? x × 2 / 5+2, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2x / 7 একক। y একক শরবতের সিরাপ কত আছে? y × 5/7, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 5/7 ও ইন্টু y একক, আর y একক শরবতের জল কত আছে? y × 2/7, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 2/7 y একক। এবার যদি x একক শরবত থেকে y একক তুলে নিই তাহলে অবশিষ্ট শরবতের সিরাপ কত হবে? এটা হচ্ছে x একক শরবতের যে পরিমাণ সিরাপ আছে আর হচ্ছে y একক শরবতের যে পরিমাণ সিরাপ আছে সেটা বাদ দিলে যেটা থাকবে সেইটাই। তাহলে 5/7 × x - 5/7 × y, আর জল কত থাকবে? x একক শরবতে যত জল ছিল আর y একক শরবতে যত জল ছিল তাদের বিয়োগফলটাই হচ্ছে কত জল থাকবে সেইটা। তাহলে 2/7 × x - 2/7 × y একক। আবার হচ্ছে y একক জল মেশালাম, তাহলে এখন জলের পরিমাণ কত হবে? এর যে বিয়োগফল তার সঙ্গে হচ্ছে আমি প্লাস y একক করলে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে 2/7x - 2/7y প্লাস y একক। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? এই যে y একক জল মেশানোর যে জলের পরিমাণ সেটা ভাজিত হবে হচ্ছে অবশিষ্ট শরবতে কত সিরাপ আছে সেইটা থেকে, আর সেইটার পরিমাণটাই তোমাদের এখানে বলে দিয়েছে 1:1। তাহলে 2/7x - 2/7y প্লাস y / 5/7x - 5/7y ইজ ইকুয়াল টু 5/7 × y ইজ ইকুয়াল টু হচ্ছে 1/1। এবার হচ্ছে ক্যালকুলেশন করব, এইটাকে এদিকে নিয়ে চলে যাবে সমানের ওপারে, ঠিক আছে? আর এটা এদিকে যেমন আছে তেমন থাকবে, সেই কাজটুকু এখানে করেছি, ঠিক আছে? 2/7x - 2/7y প্লাস y ইজ ইকুয়াল টু, এটা ওদিকে গেছে 5/7x - 5/7y। এবারে হচ্ছে x গুলোকে একদিকে এনেছি, 2/7x - 5/7x ইজ ইকুয়াল টু, আর y গুলোকে একদিকে রেখেছি 2/7y - 5/7y মাইনাস y। এখান থেকে পাচ্ছি হচ্ছে 2x - 5x / 7 ইজ ইকুয়াল টু 2y - 5y - 7y / 7। তাহলে এই 7 ক্যান্সেল আউট হয়ে গেল, আর এটা হচ্ছে ক্যালকুলেশন করলে হচ্ছে -3x ইজ ইকুয়াল টু মাইনাস, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে -3y - 7y। এবারে সেখান থেকে পাচ্ছি হচ্ছে -3x ইজ ইকুয়াল টু -10y, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে y এর মান আমাকে বের করতে হবে, y ইজ ইকুয়াল টু 3x / 10, মানে হচ্ছে এইটা এইভাবে আর কি
3x ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু ওয়াই, আর এটাকেই ভদ্রস্থভাবে ওয়াইটাকে আমি সামনে লিখেছি, ওয়াই ইজ ইকুয়াল টু 3x ডিভাইডেড বাই 10। তাহলে অতএব আমার ফাইনাল অ্যান্সারটা কি, মোট শরবতের 3/10 তুলে নিয়ে তার পরিবর্তে যদি সমপরিমাণ জল ঢালি তাহলে হচ্ছে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 1:1 হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। দেখো 7টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে প্রমাণ করো যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এটা তোমাদের বইয়ের 75 নম্বর পাতায় উপপাদ্য নম্বর 1টা দেখে নাও। পরে 2টা বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তোমাদের বইয়ের 93 পাতায় উপপাদ্য নম্বর 6 দেখে নাও। পরেরটা বলেছে 7-3 প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। বইয়ের 92 পাতায় উপপাদ্য নম্বর হচ্ছে 4 দেখে নাও, উপপাদ্য নম্বর 4টা। 8টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু এসি বাহু এবং কোণ বিএসি ইজ ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে কোণ এবিসি ও কোণ এসিবি এর পরিমাপ নির্ণয় করো। এটা তোমাদের বইয়ের 94 পাতায় প্রয়োগ নম্বর 1টাই দিয়েছে, ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে এই ছবিটা তোমরা আঁকবে, ঠিক আছে, ঠিকঠাক করে পেন্সিলে আঁকবে। তো দেখো এখানে তোমাদের প্রশ্নেই বলে দিয়েছে কোণ বিএসি এর মান হচ্ছে 80 ডিগ্রি আর এবি আর এসি বাহুটা সমান। তাহলে এই দুটো যদি বাহু সমান হয় তাহলে এই দুটোর যে কোণ আছে কোণ এবিসি আর কোণ এসিবি এই দুটো কোণ সমান হবে। আবার আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সেই অনুসারে কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কোণ এবিসি প্লাস কোণ এবিসি মানে হচ্ছে যেহেতু এবিসি আর এসিবি সমান সেই জন্য হচ্ছে এসিবিটার জায়গায় আমি প্লাস দিয়ে কোণ এবিসি লিখলাম, ঠিক আছে। আর হচ্ছে বিএসি এর মান জানি 80 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দেখো এখানে লিখেও দেওয়া আছে যেহেতু কোণ এসিবি ইজ ইকুয়াল টু কোণ এবিসি, তাহলে সেখান থেকে লিখতে পারছি হচ্ছে 2 কোণ এবিসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। সেখান থেকে লিখতে পারি 2 কোণ এবিসি ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে কোণ এবিসি ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি। আবার যেহেতু কোণ এসিবি ইজ ইকুয়াল টু কোণ এবিসি তাহলে হচ্ছে কোণ এসিবি এর মান হবে হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোণ এবিসি এর মানও 50 ডিগ্রি আর কোণ এসিবি এর মান হচ্ছে 50 ডিগ্রি। অঙ্কটা কি বলেছে দেখো, দুয়েরটা প্রদত্ত চিত্র, এটা হচ্ছে ছবিটা, এখানে এবি প্যারালাল সিডি হলে তাহলে কোণ পিকিউআর এর মান কত সেটা বের করতে হবে। এটা তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যাও, গিয়ে দেখবে মডেল 2 এর সমাধান করে দেওয়া আছে সেকেন্ড সামেটিভ এক্সামের মডেল সেটে ভিতর। তো সেখানে দেখবে এই মডেল 2 এর 1-3 অঙ্কটা আর এই অঙ্কটা সেম, তো সেখানে আমি সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু প্লিজ এই অঙ্কটা দেখে নিও। পরে 3টা বলেছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ ত্রিভুজটির স্থূলকোণের পরিমাপের 1/3 অংশ হলে ত্রিভুজটির স্থূলকোণের পরিমাপ কত হবে। দেখো এই অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ের এই 3 নম্বর প্রয়োগটা। এখানে হচ্ছে খালি স্থূলকোণের মান জানতে চেয়েছে। স্থূলকোণের মান মানে হচ্ছে যে কোণটার মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 ডিগ্রির চেয়ে কম, সেই কোণটার মানটা লিখতে হবে। সেটা হচ্ছে কোণ এবিসি, এই কোণটার মানটা তোমাদের লিখতে হবে। বাকি এই অঙ্কটা আগে একবার এসছিল কোনো মডেল সেটে, আমি সেখানে সুন্দর করে বুঝিয়ে করে দিয়েছি, সেখান থেকে তোমরা একটু দেখে করে নেবে, ঠিক আছে। আর ফাইনাল অ্যান্সারটা হচ্ছে তোমরা এইটা লিখতে হবে। পরে 4টা বলেছে দেখাও যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। উত্তর এইটা তোমাদের বইয়ের 95 পাতায় 4 নম্বর প্রয়োগটা দেখে নাও। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ম্যাথের মডেল সেট 7-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও।
যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।